Roll number 82. Roll number 82. আব্দুল্লাহ আল মাসুম। জি স্যার, আমার মাইক্রোফোনে সমস্যা ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তুমি ক্লাস ঠিকঠাক মতো করতেছো এখন নাকি? জি স্যার, এখন থেকে স্যার কন্টিনিউ করি স্যার। আচ্ছা আচ্ছা, প্রবলেম হলে তুমি তোমার সিনিয়রদের সাথে কথা বলিও আর কি। তুমি কি লেকচার সবগুলা পাইছো, ভিডিও এবং পাওয়ার পয়েন্ট? জি স্যার, ওই যে ক্লাসরুম থেকে স্যার ডাউনলোড করছি, এছাড়াও স্যার কালেকশন করছি স্যার সবগুলো। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা স্টার্ট করি নাকি? জি স্যার, স্টার্ট করেন স্যার। Recording in progress. দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, ফটোগ্রামেট্রি আর ফটোগ্রাফিক সার্ভেইং ও বলি এটাকে আমরা, ফটোগ্রাফিক সার্ভেইং আর ফটোগ্রামেট্রি। আচ্ছা, টার্মটা দেখে কি কিছু গেস করা যায় যে সার্ভেটা কি ধরনের হইতে পারে? বুঝছো কিনা? ফটোগ্রামেট্রি টার্মটা দেখে কি বোঝা যায় যে সার্ভেইংটা কিরকম হইতে পারে? ড্রোন ক্যামেরা দিয়ে স্যার। না, অনেক কিছুই তো ইউজ করা হবে, শুধুমাত্র ড্রোন ক্যামেরা না, আরো অনেক কিছু ইউজ করা হয়। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 18 ব্যাচে 77 নেটের কারণে একটু লেট হয়েছে ঢুকতে স্যার। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাইলে এখানে দেখো, এই সার্ভে মেথডের প্রথমে ফটো একটা শব্দ আছে না, ফটোগ্রামেট্রি, ফটো। আচ্ছা, নয়েজ আসতেছে, আমরা মাইক্রোফোন গুলো একটু মিউট রাখি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, ফটোগ্রামেট্রিতে প্রথমে একটা টার্ম আছে এরকম, ফটো, দ্যাট মিনস এটাকে যদি আমরা এভাবে বলি যে এই সার্ভে মেথডে আমরা কিছু স্পেশাল ফটো বা ফটোগ্রাফ ইউজ করব, যে ফটোগ্রাফ গুলার মাধ্যমে আমরা অবশ্য আস্তে আস্তে জানতে পারবো যে ফটোগ্রাফ গুলা কিভাবে নেয়, কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে নেয়, এবং ফটোগ্রাফ থেকে কিভাবে আমরা একটা টপোগ্রাফিক ম্যাপ বা একটা প্ল্যান তৈরি করতে পারি, বা কোন একটা এরিয়াকে আমরা সার্ভে করতে পারি কুইকলি। সেই প্রিন্সিপাল গুলো আমরা ডিসকাস করব। আমরা যদি ডেফিনেশনটা একটু দেখি, ফটোগ্রামেট্রি ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ অবটেইনিং অ্যাকুরেট মেজারমেন্টস বাই ইউজ অফ ফটোগ্রাফস। এই কারণে এটার নাম কিন্তু ফটোগ্রামেট্রি। তাহলে কিছু ফটোগ্রাফের মাধ্যমে, দ্যাট মিনস আমরা যে এরিয়াটা সার্ভে করব সেই টোটাল এরিয়াটাকে আমরা অনেকগুলা ফটোগ্রাফের মাধ্যমে কভার করব। হ্যাঁ, আমরা যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যদি এভাবে বলি, ধরো এই টোটাল এরিয়াটাকে আমরা টোটাল 1 2 3 4 8 8টা পিকচার দ্বারা টোটাল এরিয়াটাকে আমরা কি করার চেষ্টা করব, কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই ফটোগ্রাফ গুলা নিশ্চয়ই ক্যামেরা দিয়ে তুলতে হবে, এবং এই ক্যামেরা দিয়ে যে আমরা তুলতেছি ফটোগ্রাফটা আমরা আসলে বিভিন্ন ভাবে নিতে পারি, সেটা আমরা আস্তে আস্তে দেখবো হয়তো বা মেথডের মাধ্যমে। So it is the science and art of obtaining accurate measurements by use of photographs. It is a method of surveying in which plans or maps are prepared from photographs
taken from the suitable camera stations. That means ক্যামেরাকে পার্টিকুলার একটা স্টেশনে বা একটা এলিভেশনে বসাতে হবে, এরপর আমরা ওই পার্টিকুলার সার্ভে এরিয়াটাকে আমরা বিভিন্ন ডাইমেনশনে ভাগ করে, বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আমরা প্রত্যেকটা সেগমেন্টের বা পার্টের এক একটা ইন্ডিভিজুয়াল ফটোগ্রাফ নিব, এবং এই সবগুলো ফটোগ্রাফকে একত্রিত করে আমরা যখন কম্পোজিট পিকচারটা দেখব তখন আলটিমেটলি আমরা টোটাল এরিয়াটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। যে কারণে বলা হচ্ছে কি যে পার্টিকুলার কিছু সুইটেবল ক্যামেরা স্টেশন থেকে আমরা কিছু ফটোগ্রাফ নিব এবং এই ফটোগ্রাফগুলোর কম্পোজিশনের মাধ্যমে আমরা ফাইনালি কিছু প্ল্যান বা টপোগ্রাফিক ম্যাপ তৈরি করতে পারবো, এবং যেটা হচ্ছে খুবই কুইক প্রসেস, এবং আমরা অ্যাডভান্স স্টেজে এই ফটোগ্রামেট্রিটা সবচেয়ে বেশি ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। তো তার কয়েকটা এক্সাম্পল হয়তো আমরা এখানে দেখবো। পারপাসেস অফ ফটোগ্রামেট্রি, construction of planimetric and topographic maps. প্ল্যানিমেট্রিক বলতে কি বোঝা যাচ্ছে, জাস্ট আমরা প্ল্যান সম্পর্কে আইডিয়া পাবো, একটা সার্ভে এরিয়ার প্ল্যান সম্পর্কে আইডিয়া পাবো। দ্যাট মিন্স ওই প্ল্যানে আমরা প্রত্যেকটা টপোগ্রাফিক্যাল ফিচারের এলিভেশন সম্পর্কে হয়তো আইডিয়া পাবো না, কিন্তু টপোগ্রাফিক ম্যাপ যেটা, এই ম্যাপ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা অবজেক্টের, সেটা হিল হোক বা ভ্যালি হোক বা রিভার হোক, যে কোনো টপোগ্রাফিক অবজেক্টের আমরা এলিভেশন সম্পর্কে আইডিয়া পাবো, তার সাইজ এবং শেপ সম্পর্কে আইডিয়া পাবো। তো এই যে প্ল্যানিমেট্রিক এবং টপোগ্রাফিক ম্যাপ তৈরি করার জন্য ফটোগ্রামেট্রি কাজে লাগে। প্রিপারেশন অফ কম্পোজিট পিকচার্স অফ দ্য গ্রাউন্ড, যেটা আমি বললাম যে আমরা তো অনেকগুলো পিকচার তুলবো, সবগুলো পিকচার একসাথে কম্বাইন করে আমরা কম্পোজিশন বা কম্পোজিট একটা ফিচার বা পিকচার কিন্তু আমরা পাবো টোটাল সার্ভে এরিয়ার জন্য। অ্যাকুইজিশন অফ মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারি ইন্টেলিজেন্স পারপাজেও আমরা এই ফটোগ্রামেট্রি ইউজ করতে পারি। এটা বেসিক্যালি বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স বলতে একটা এক্সাম্পল বলতে পারবা? মিলিটারি ইন্টেলিজেন্সের একটা এক্সাম্পল বলতে পারবা? স্যার শত্রুদের গোপন আস্থানা বাইর করার জন্য। এটা একটা হইতে পারে। আর কিছু? পজিশন তো অবশ্যই বের করতে পারা যাবে, পজিশন ছাড়া অন্য কোনো কিছু? যেগুলা ডিজিএফআই, হ্যাঁ হইতে পারে, যেগুলা হ্যাঁ বলো। পথের সামনে মানে তারা যেদিকে যাবে ওইদিকে কি খাল বিল আছে কিনা বা রাস্তার অবস্থা কেমন, এগুলো দেখার জন্য হইতে পারে। এটাও থাকতে পারবে। আর বেসিক্যালি আসলে অপোনেন্ট, যে অপোনেন্ট বলতে যারা শত্রু থাকবে আর কি, হ্যাঁ, তাদের ধরো বিভিন্ন ওয়েপন্স সম্পর্কে বা তাদের পজিশন সম্পর্কে বা কিভাবে তাদের কাছে ইজিলি অ্যাক্সেস করা যায়, এই টোটাল এটাও তো এক ধরনের সার্ভে আসলে, যে মানে শত্রুর কাছে কিভাবে সহজে পৌঁছানো যায় বা খুব দ্রুত পৌঁছানো যায় কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া। তো এটাও আসলে ফটোগ্রামেট্রির মাধ্যমে আমরা কিন্তু হেল্প পেতে পারি। মানে এটার আসলে মানে এরিয়াটা কিন্তু অনেক ভাস্ট, এটার অ্যাপ্লিকেশনটা। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল, আমরা সয়েল ক্লাসিফিকেশন করার জন্য কিন্তু ইউজ করতে পারি। ইন্টারপ্রিটেশন অফ জিওলজি, আমরা আর্থের স্ট্রাকচার বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিভাবে ফর্ম হয়েছে বা স্ট্রাকচারাল ফর্ম গুলা কিরকম সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো এই ফটোগ্রামেট্রির মাধ্যমে। তাহলে আমরা কিছু পার্টিকুলার যদি অ্যাডভান্টেজ দেখি, ফিল্ড ওয়ার্ক ইটসেলফ রিকোয়ার্স অনলি এ শর্ট টাইম। যেহেতু এখানে জাস্ট আমরা শুধু ফটোগ্রাফটা নিই, জাস্ট ছবি তুলে আমরা চলে আসি, এরপর বাকি কাজ হচ্ছে আমার ডিজাইন রুমে বা রুমে হচ্ছে সবগুলা কাজ। তো বলা হচ্ছে কি ফিল্ড ওয়ার্ক ইটসেলফ রিকোয়ার্স অনলি এ শর্ট টাইম, কারণ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে টোটাল এরিয়ার আমরা ফটোগ্রাফের মাধ্যমে টোটাল এরিয়াটাকে আমরা কি করতে পারি, ক্যাপচার করতে পারি। ডিফিকাল্টিস এনকাউন্টার্ড ইন সার্ভেইং স্পেশালি ইনঅ্যাক্সেসিবল ফিচার্স আর লার্জলি ইলিমিনেটেড। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি, ধরো আমরা যদি যে নর্মাল সার্ভে মেথড গুলো আমরা যেগুলা জানি, যেমন ধরো প্লেন টেবল সার্ভে, ট্রাভার্স সার্ভে, চেইন সার্ভে বা অন্যান্য যে সার্ভে গুলা যেগুলো আমরা ডিরেক্টলি ফিল্ড অবজারভেশনের মাধ্যমে করতে পারি, তো ওই সমস্ত সার্ভে মেথডের ক্ষেত্রে অনেক সময় হয় কি অনেকগুলো ফিচার ইনঅ্যাক্সেসিবল থাকে। ইনঅ্যাক্সেসিবল মানে কি অনেকগুলো ফিচারের কাছাকাছি যাওয়া যায় না বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্ট্রাকশনের কারণে।
তো সেই সমস্ত লিমিটেশন গুলো আমরা ওভারকাম করতে পারি কিসের মাধ্যমে? এই ফটোগ্রামেট্রির মাধ্যমে। The actual measuring process consists of the evaluation of the photographs and can be performed when and where convenient. তাহলে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পজিশনে আমরা ফটোগ্রাফের মাধ্যমে আমরা কিন্তু টোটাল এরিয়াটাকে সার্ভে করতে পারি, প্রপার ইভালুয়েশন করতে পারি। ফটোগ্রাফি ইজ ক্যাপেবল অফ রেকর্ডিং এ সিচুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। Photography is capable of recording a situation as it exists at a particular moment of time. Therefore, it is particularly suitable for monitoring rapid changes. এটার একটা এক্সাম্পল বলতে পারবা? যে কোনো একটা সিচুয়েশনের বা যে কোনো একটা ইভেন্টের রেপিড চেঞ্জ গুলো মনিটর করতে পারি আমরা ফটোগ্রাফির মাধ্যমে। এটার একটা এক্সাম্পল বলতে পারবা? স্যার গুগল ম্যাপে যে রাস্তায় যানজট লাগে স্যার এগুলা। এটা হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হইতে পারে। আর আমরা ওয়েদার প্রেডিকশনেও কাজে লাগাতে পারি। এটা ওয়েদার প্রেডিকশনেও আমরা এই ফটোগ্রামেট্রির কনসেপ্ট কাজে লাগাতে পারি, কারণ প্রতি মুহূর্তে কিন্তু ওয়েদারের উইন্ড স্পিড বলো, হিউমিডিটি বলো, প্রতি মুহূর্তে কিন্তু আমার ওয়েদারের কন্ডিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এই যে রেপিড চেঞ্জ গুলা, এগুলো কিন্তু আমরা সহজেই ক্যাপচার করতে পারি ফটোগ্রামেট্রির মাধ্যমে। Photographs serve as a data storage. এখন যেহেতু অনেক সহজ, আমরা এক সময়, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা এক সময় কিন্তু রিল ইউজ করতাম ক্যামেরাতে, মনে আছে? বা তোমরা কি কেউ ফেস করেছো এগুলা? ছোটবেলায় দেখছি স্যার। আমরা নেগেটিভ দেখতাম না, ওই যে বলতাম নেগেটিভ প্রিন্ট করতাম, সাদা কালো ছবির নেগেটিভ প্রিন্ট করতাম। এরপর আমরা দেখলাম যে ওই কালার ছবির রিল বলতাম আর কি সেগুলাকে। মানে দ্যাট মিন্স এগুলো হচ্ছে পিকচার ফিল্ম। এই ফিল্ম থেকে তোমার ছবি হার্ড কপি গুলা প্রিন্ট করা হইতো, মনে আছে? যদিও বা এখন আসলে সবকিছু তো আসলে মানে সফট কপি বেসড হয়ে গেছে, সবকিছু আমরা ডিজিটালি মানে পাচ্ছি সবকিছু। তো এই কারণে বলা হচ্ছে কি এই ফটোগ্রাফস সার্ভ এজ এ ডেটা স্টোরেজ much richer in content than any surveyor's notebook. কারণ একটা ফটোগ্রাফ আমরা যদি কোন একটা পার্টিকুলার এরিয়ার যদি একটা পার্টিকুলার সেগমেন্টের যদি একটা ফটোগ্রাফ থাকে, তাহলে এই ফটোগ্রাফ থেকে আমরা ওই এরিয়ার প্রত্যেকটা টপোগ্রাফিক্যাল ফিচার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। তো যেই আইডিয়াগুলা হয়তো আমরা সার্ভেয়ার নোটবুক বা যে কোনো ধরনের লেভেল বুক বলি বা ফিল্ড বুক বলি, যাই বলি না কেন, বা সার্ভেইং বুক, মানে কোন ডকুমেন্ট থেকে কিন্তু আমরা এত বেশি ইনফরমেশন পাবো না যত না বেশি আমরা একটা ফটোগ্রাফ থেকে পাবো। কারণ ফটোগ্রাফ কিন্তু আমার এক্সাক্ট সিনারিওটা রিপ্রেজেন্ট করতেছে। Therefore, it is sufficient to make the final selection of points and features to be measured at the time of the evaluation of the photographs rather than in the field. তাহলে আমরা ফিল্ডে কোন একটা পয়েন্ট বা ফিচারকে ফাইনালি সিলেক্ট করার জন্য যে সময়টুকু লাগবে, আমরা যদি ফটোগ্রাফের সাহায্যে যদি সেই কাজটা করতে যাই, তাহলে আমরা কিন্তু খুব কম সময়ে করে ফেলতে পারবো। এডিশনাল মেজারমেন্ট এন্ড চেক মেজারমেন্ট। এডিশনাল মেজারমেন্ট এন্ড চেক মেজারমেন্ট। চেক মেজারমেন্ট মিন্স যে মেজারমেন্টটা নেওয়া হয়েছে বা এরিয়াটা সার্ভে করা হয়েছে সেটার অ্যাকুরেসি যদি আমরা চেক করতে চাই, সেটাও আমরা ফটোগ্রামেট্রির মাধ্যমে অতি সহজে করতে পারি। Can be made at any time even after the scene photographed has changed. এবং যেহেতু সেটা রেপিড চেঞ্জ কে মনিটর করতে পারে, সুতরাং পার্টিকুলার কোন একটা টাইমে যদি কোন একটা ফটোগ্রাফ মিসিংও হয়, তাহলে আমরা এর আগের এবং পরের সিচুয়েশন থেকে আমরা কিন্তু ওই মাঝখানের যে মিসিং ফিচার বা ফটোগ্রাফ সেটা কিন্তু আমরা কি করতে পারি, ওভারকাম করতে পারি। Data collection by photogrammetric means lends itself very well to digital data collection, storage, retrieval and display technique. তাহলে সবগুলা কাজে কিন্তু আমরা স্মুথলি করতে পারি এই ফটোগ্রাফের ক্ষেত্রে। এবার পার্টিকুলার কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি। যেহেতু সফিস্টিকেটেড অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে, সুতরাং এই ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। Equipment is more expensive and a much larger initial capital investment is necessary. It is uneconomical to employ photogrammetry for a small survey projects. তাহলে ডেফিনেটলি যেহেতু কস্টের একটা ইস্যু চলে আসবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা স্মল সার্ভে
স্মল এরিয়া সার্ভে করার ক্ষেত্রে আমরা চাইবো যে ফটোগ্রামেট্রিকে অ্যাভয়েড করার জন্য। এটা বেসিক্যালি লার্জ সার্ভে প্রজেক্ট ডিল করার জন্য ইউজ করা হয়। ফর এরিয়াল ফটোগ্রামেট্রি স্পেশালাইজড স্টাফ and equipment, staff means skilled person and equipment is needed। তাহলে কি কি লাগতে পারে? ধরো এয়ারক্রাফট লাগতে পারে, পাইলট নেভিগেটর লাগতে পারে এয়ারক্রাফটের জন্য। তো এই ক্ষেত্রে স্টাফ কি হইতে হবে? স্কিলফুল হইতে হবে এবং ইকুইপমেন্ট গুলা কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু জানতে হবে। That acquisition in the field, that means taking of the photos, requires favorable conditions and must be accomplished during the appropriate time of the year। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে কি এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এটা যে যখন ফিল্ড অবজারভেশনে যাওয়া হয়, দ্যাট মিন্স যখন ফিল্ডে গিয়ে পিকচারগুলো যখন তোলা হয় ক্যামেরার মাধ্যমে, তখন একটা এনভায়রনমেন্টের একটা ফেভারেবল কন্ডিশন থাকতে হবে। যেমন ধরো যদি আকাশ যদি খুব মেঘাচ্ছন্ন থাকে, ক্লাউডি যদি হয়, বা বেশি যদি কুয়াশা থাকে, বা খুব রেইনি সিজন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো একটু কমপ্লিকেটেড হয়। যদিও বা করা যায় কিন্তু একটু কমপ্লিকেটেড হয়, পিকচারগুলো অনেক সময় হয়তো বা ক্লিয়ারলি আসে না। While the field survey approach is completely self-sufficient, photogrammetry needs a certain amount of ground control established by field survey means। বলা হচ্ছে কি যে ফটোগ্রামেট্রির ক্ষেত্রেও আমাদের কিন্তু কিছু গ্রাউন্ড কন্ট্রোলের দরকার আছে। গ্রাউন্ড কন্ট্রোল মানে কি? যে কাজগুলো আমি ফটোগ্রামেট্রি ছাড়াও এমনি নরমাল কোন সার্ভে মেথডের মাধ্যমে আমরা কিছু প্রিলিমিনারি কিছু আইডিয়া কিন্তু আমরা নিতে পারি, যেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল। এটা কিভাবে? ধরো যে এরিয়াটা আমরা সার্ভে করব সেই এরিয়ার সাইজ সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া আমরা নিতে পারি। সেটা হয়তো বিভিন্ন ওয়েতে হইতে পারে। একটা প্রিলিমিনারি আইডিয়া নিলে সুবিধা কি হয় যে আমরা মোটামুটি একটা প্ল্যান করতে পারবো যে টোটাল এরিয়াটাকে সার্ভে করার জন্য আমার অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ ফটোগ্রাফ কি পরিমাণ লাগতে পারে বা ফটোগ্রাফের সাইজ কি পরিমাণ হইতে পারে। তো এই সম্পর্কে একটা আমরা আইডিয়া পাবো, বা টপোগ্রাফিক্যাল ফিচারগুলোর কন্ডিশন কি রকম সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। তো মাইনর লেভেলে বা প্রিলিমিনারি লেভেলের যে গ্রাউন্ডে বা ফিল্ডে যে কাজগুলা সেগুলা প্রথমে কিন্তু করে নিতে হয়, এরপর আমরা ফটোগ্রামেট্রি সার্ভেটা কন্ডাক্ট করতে পারি। এটার আরো কিছু যদি আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশন দেখি, টপোগ্রাফিক ম্যাপিং আমরা প্রথমেই বলেছিলাম, প্ল্যানিমেট্রিক আর টপোগ্রাফিক ম্যাপিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, পুলিশ ইনভেস্টিগেশন, জিওলজি, by archaeologists to quickly produce plans of large or complex sites। আর্কিওলজিস্ট মানে কাদের কথা বলতেছে এখানে? প্রত্নতাত্ত্বিক, প্রত্নতত্ত্ববিদ যারা আর কি। by meteorologists to determine the actual wind speed of a tornado where objective weather data cannot be obtained। তাহলে that means weather prediction আমরা কাজে লাগাইতে পারি। meteorologist মানে কারা? কাদের কথা বলা হচ্ছে এখানে? মেটিওরোলজিস্ট কাদের কথা বলা হচ্ছে? ওয়েদার নিয়ে কারা কাজ করে? আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ যারা, হ্যাঁ এক্স্যাক্টলি। কম্বাইন লাইভ অ্যাকশন উইথ কম্পিউটার জেনারেটেড ইমেজারি ইন মুভি পোস্ট প্রোডাকশন। এটা তো তোমরা আরো ভালো জানবা মনে হয়, বুঝছো এটা কি? এটা কি বুঝছো তোমরা? লাইভ অ্যাকশন উইথ কম্পিউটার জেনারেটেড ইমেজারি ইন মুভি পোস্ট প্রোডাকশন, এগুলো কি কোনো সময় দেখছিলা নাকি? বুঝিনি স্যার। আচ্ছা তোমরা মুভি তো দেখো নাকি? মুভি কি দেখা হয়? জি স্যার। অ্যাভাটার সিনেমাটা দেখেছিলা? জি স্যার। আচ্ছা এই অ্যাভাটারের উপর কিছু অ্যাভাটার মেকিং এর উপর কিছু ভিডিও কিন্তু পাওয়া যায় ইউটিউবে, যে প্রত্যেক ইভেন্ট গুলাকে প্রথমে একটা ডেমো করে, তারা ওই ডেমোটাকে তারা রিয়েল ফিল্ডে নিয়ে যায়। দেখছো কিনা এরকম কিছু? জি স্যার, বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু তো স্যার দেখা যায়। হ্যাঁ এগুলো হচ্ছে মুভি পোস্ট প্রোডাকশন। ওখানে একটা ধরো স্টিল একটা ইমেজকে তোমার লাইভ অ্যাকশনে নিয়ে যেতে পারে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে।
গ্রাফিক্সের মাধ্যমে আর কি, সফিস্টিকেটেড গ্রাফিক্সের মাধ্যমে কাজগুলো করা হয়। ক্রিয়েট ফটোরিয়েলিস্টিক এনভায়রনমেন্টাল অ্যাসেটস ফর দ্য পিসি গেম, এবং গেমের ক্ষেত্রে কিন্তু এই ফটোগ্রামেট্রি ইউজ করা যায়। স্ক্যান, এগুলো হচ্ছে সব অ্যাডভান্স লেভেলের। স্ক্যানিং অফ অবজেক্টস এন্ড অটোমেটিক্যালি মেকিং এ 3D মডেল অফ ইট, স্ক্যানিং করার ক্ষেত্রেও ফটোগ্রামেট্রি ইউজ করা যায়, এবং যে কোনো একটা অবজেক্টের 3D মডেলও ক্রিয়েট করা যায় ফটোগ্রামেট্রির মাধ্যমে। কলিশন ইঞ্জিনিয়ারিং স্পেশালি উইথ অটোমোবাইলস, এটার অ্যাপ্লিকেশন কখনো দেখছো কি? এই যে কলিশন ইঞ্জিনিয়ারিং স্পেশালি উইথ অটোমোবাইলস, এটার একটা এক্সাম্পল বলতে পারবা? গাড়ির মধ্যে যে ব্যাক ক্যামেরা ওইটা কি? বুঝি নাই। গাড়িতে স্যার ব্যাক সাইডের দিকে একটা ক্যামেরা থাকে স্যার, ওইটা ইউজ কি এখানে? এটাও আছে। আরো আর কি কি থাকতে পারে? আচ্ছা, সিসি ক্যামেরা যেগুলা, সেগুলোও তো আসলে ফটোগ্রামেট্রি কাজ করে, তাই না? আচ্ছা, এখান থেকে তাহলে কলিশন ইঞ্জিন, যেমন ধরো আরেকটা জিনিস তোমরা দেখছো কিনা, আমরা অনেক সময় এখানে কিন্তু ওই যে পোস্ট প্রোডাকশনের ব্যাপার থাকে। ধরো আমাদের নিউজ গুলাতে খেয়াল করছো কিনা, ধরো কোন একটা অ্যাক্সিডেন্ট যখন হয় বা কোন একটা ক্রাইম যখন ঘটে, এটাকে তখন আমরা একটা মডেল দিয়ে রেপ্লিকেট করার চেষ্টা করি যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, দেখো কিনা? জি স্যার। এরকম দেখা যায় না যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, আমরা একটা ডেমো দিয়ে দেখানোর চেষ্টা করি। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ফটোগ্রামেট্রি কনসেপ্ট গুলো ইউজ করতে পারি। এবার আমরা একটু ক্লাসিফিকেশনে যাব। জেনারেল ক্লাসিফিকেশনটা যদি দেখি, আমরা দুইটা পার্ট কভার করার চেষ্টা করি। একটা হচ্ছে জিওমেট্রিক পার্ট। জিওমেট্রিক পার্টটা আসলে অনেক বড় ফটোগ্রামেট্রির ক্ষেত্রে, এবং পুরোটাই হচ্ছে আসলে জিওমেট্রি বেসড। আর একটা হচ্ছে ফটো ইন্টারপ্রিটেশন। আমরা যে ফটোগ্রাফ গুলা নিব সেগুলা থেকে টপোগ্রাফিক ফিচার গুলাকে কিভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারবো। আচ্ছা, আমি যে টপোগ্রাফিক ফিচার শব্দটা বারবার ইউজ করতেছি, এই টপোগ্রাফিক ফিচার বলতে কি বুঝাই, দেখি তোমরা বুঝছো নাকি? টপোগ্রাফিক্যাল ফিচার বলতে কি বোঝায়? না স্যার বুঝিনি। এতক্ষণ বুঝো নাই, তাহলে কেউ প্রশ্ন করো নাই যে? আমি টপোগ্রাফিক ম্যাপ মানে কি বলেছিলাম, যে ম্যাপে টপোগ্রাফিক্যাল ফিচার গুলো বোঝা যায়। তাহলে ফিচার বলতে কি 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 হইতে পারে? ধরো আমি যে এরিয়াটা সার্ভে করতেছি, ওই এরিয়াতে যেহেতু অবশ্যই লার্জ এরিয়া, স্মল এরিয়া না, লার্জ এরিয়াতে কি কি থাকতে পারে? ধরো কোনো জায়গায় হিল থাকতে পারে, কোনো জায়গায় ভ্যালি থাকতে পারে, কোনো জায়গায় রিভার থাকতে পারে, কোনো জায়গায় ফরেস্ট থাকতে পারে। সবগুলো হচ্ছে আসলে একটা টপোগ্রাফিক্যাল ফিচার। বুঝা যাচ্ছে? এখন কি বুঝছি ফিচার মানে কি বুঝাচ্ছে? জি স্যার। দ্যাট মিন্স সারফেস কন্ডিশনটা কি রকম, এটা আমরা বেসিক্যালি টপোগ্রাফিক্যাল ফিচার দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমরা ফটোগ্রামেট্রিটা দুই ভাবে কন্ডাক্ট করতে পারি, আইদার জিওমেট্রিক ওয়েতে, আর একটা হচ্ছে ফটো ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। জিওমেট্রিক যেটা, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল ফটো, আর একটাকে আমরা স্টেরিও মডেল বলি বা ডাবল ফটো বলি। তো সিঙ্গেল ফটোর উপর বেস করে আমরা অ্যানালগ, অ্যানালাইটিক্যাল, ডিজিটাল অনেকগুলা মেথডে ভাগ করতে পারি। ঠিক একইভাবে ডাবল ইমেজ যেটা, আচ্ছা এখানে সিঙ্গেল ফটো আর ডাবল ফটো বা স্টেরিও মডেল যেটা, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো? সিঙ্গেল ফটো মিন্স একটা পার্টের বা একটা এরিয়ার একটা সিঙ্গেল ফটো থাকবে, একটা পার্টিকুলার সেগমেন্টের। আর স্টেরিওর ক্ষেত্রে যেটা হয় যে একটা পার্টিকুলার সেগমেন্টকে দুইবার ছবি তোলা হয়, একটা লেফট ইমেজ আর একটা রাইট ইমেজ, এরপর ওই দুইটা ছবিকে কম্বাইন করা হয়। তো এই ক্ষেত্রেই আমরা ঠিক সেম অ্যানালগ পাবো, সেমি অ্যানালাইটিক্যাল এবং ডিজিটাল চারটা ফরম্যাটে পাবো এই পিকচারগুলা। সেমি অ্যানালাইটিক্যাল এবং ডিজিটাল, এই তিনটা অ্যাপ্রোচই হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল বেসড। দ্যাট মিন্স ম্যাথামেটিক্যাল মডেলিং বেসড, আইদার 2D মডেল অর 3D মডেল।
দ্যাট মিন্স ইমেজ যেটা পাচ্ছি ইমেজটা আমরা 2D ফরম্যাটেও পাইতে পারি বা 3D ফরম্যাটেও পাইতে পারি। আরেকটা হচ্ছে অ্যানালগ, যেটাকে আমরা রিয়েল মডেলিং বলি, এটা আবার গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করা যায় বা নিউমেরিক্যালিও রিপ্রেজেন্ট করা যায়। এরপর যদি আমরা মোস্ট জেনারেল ক্লাসিফিকেশন গুলো যদি দেখি, অ্যাকর্ডিং টু দা ডেটা অ্যাকুইজিশন সিস্টেম ইউজড, ডেটা অ্যাকুইজিশন সিস্টেমের উপর বেস করে আমরা টেরেস্ট্রিয়াল, এরিয়াল এবং স্পেস এই তিনটা ভাগে ভাগ করতে পারি। আমরা বেসিক্যালি এই ক্লাসিফিকেশনটাই সবচেয়ে বেশি ইউজ করি, যেহেতু আমরা বেশ কিছু ডেটা নিয়ে কাজ করব। দ্যাট মিন্স ডেটা মিন্স ফটোগ্রাফ। এই ক্ষেত্রে আমরা টেরেস্ট্রিয়াল, এরিয়াল এবং স্পেস এই তিনটা অ্যাপ্রোচ ইউজ করি মেথড। অ্যাকর্ডিং টু দ্য ইভ্যালুয়েশন মেথড, ইভ্যালুয়েশন মেথডটা আমরা একটু আগে দেখলাম, অ্যানালিটিক্যাল, সেমি অ্যানালিটিক্যাল, অ্যানালগ এন্ড ডিজিটাল। অ্যাকর্ডিং টু ডেটা হ্যান্ডেলিং, যদিও বা মোস্ট রিসেন্টলি আমরা যদি একটু ব্যাকে যাই, ইভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে আমরা কিন্তু বেশি ইউজ করি এখন ডিজিটালটা, তাই তো নাকি? এখন সব ডিজিটাল না? जी सर। অ্যাকর্ডিং টু ডেটা হ্যান্ডলিং, সিঙ্গেল ইমেজ, একটু আগে যেটা বললাম, ডাবল ইমেজ অর স্টেরিও ইমেজ, অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন, টপোগ্রাফিক, নন টপোগ্রাফিক। নন টপোগ্রাফিক মিন্স প্ল্যানিমেট্রিক। তো আমরা প্রথমে বলেছিলাম যে আমরা ডেটা অ্যাকুইজিশন সিস্টেমের উপর বেস করে ফটোগ্রামেট্রিটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, এবং এই তিনটার মধ্যে আমরা টেরেস্ট্রিয়াল এবং এরিয়াল এই দুইটা কম্পোনেন্টকেই বেসিক্যালি পড়াবো তোমাদেরকে। স্পেসটা আমরা আপাতত পড়াবো না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেখানে স্যাটেলাইট ইউজ করা হয় স্পেসের ক্ষেত্রে। Terrestrial photogrammetry, that branch of photogrammetry wherein maps are prepared. আচ্ছা, ম্যাপ বলতে কোন ম্যাপের কথা বলা হচ্ছে এখানে? গুগল ম্যাপ স্যার। আচ্ছা, আমরা কিন্তু ডেফিনেশনে কি বলেছিলাম, ফটোগ্রামেট্রির মাধ্যমে আমরা কোন ধরনের ম্যাপ পাই? স্পষ্ট বলেছিলাম, প্ল্যানিমেট্রিক অর টপোগ্রাফিক ম্যাপস বলছিলাম না আমরা প্রথমে? তাহলে এই যে প্ল্যানিমেট্রিক ম্যাপ অর টপোগ্রাফিক ম্যাপ, ম্যাপ বলতে আমরা আসলে বেসিক্যালি টপোগ্রাফিক ম্যাপকেই বুঝে থাকি, wherein maps are prepared from photographs taken from the camera axis horizontal or from a fixed position on or near the ground. তাহলে আমরা এই দুইটা ওয়েতে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে কিভাবে বুঝবো যে এই ফটোগ্রাফটা হচ্ছে আমার টেরেস্ট্রিয়াল ফটো বা ফটোগ্রাফ, সেটা কিভাবে বুঝতে পারি? এই দুইটা কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে যদি ক্যামেরা এক্সিস হরাইজন্টাল থাকে। ক্যামেরা এক্সিস হরাইজন্টাল বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবা? ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল, ক্যামেরা এক্সিস ইনক্লাইন্ড এন্ড ক্যামেরা এক্সিস হরাইজন্টাল। এটা কি কেউ বুঝছি? মানে স্যার লাইন অফ সাইটটা আর কি। লাইন অফ সাইট, হ্যাঁ বলা যায়। এটাকে আরো যদি সিম্পল আমরা বলতে যাই, ধরো এটা যদি আমার ক্যামেরা হয়, সাপোজ ক্যামেরার যদি লেন্স হয়, এটা হচ্ছে আমার লেন্সের সেন্টার। তাইলে দেখো, আমরা ক্যামেরাটাকে যদি এভাবে ধরার চেষ্টা করি, ধরে নাও যে ক্যামেরাটা এরকম একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর বসানো, তাহলে এটার এক্সিসটা কিরকম থাকবে? ক্যামেরা এক্সিস মিন্স লেন্সের সেন্টার দিয়ে আমার যে লাইন অফ সাইটটা যাচ্ছে, সেটাই হচ্ছে আমার ক্যামেরা এক্সিস। जी सर। তো এখন কোন সিচুয়েশনে আছে ক্যামেরা এক্সিসটা? हॉरिजॉन्टल सर। হরাইজন্টাল। আচ্ছা, আরেকটা ভার্টিক্যাল যেটা বলা হচ্ছে, ভার্টিক্যালটা কিভাবে থাকতে পারে? তাহলে আমরা করবো কি, জাস্ট ক্যামেরাটাকে ঘুরাই দিব। এখন ক্যামেরাটার পজিশন হচ্ছে হরাইজন্টাল, ক্যামেরাটাকে যদি আমরা ভার্টিক্যালি ঘুরাই দিই, তাহলে লেন্সটা এরকম হবে। सर 90 डिग्री घुरा दिले यार। সেন্টারটা যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে আমার কি? ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল, তাই না?
আর ইনক্লাইন যেটা হচ্ছে কি হরাইজন্টাল এবং ইনক্লাইন্ডের মধ্যে, হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে যে কোনো অ্যাঙ্গেলে যদি থাকে লাইন অফ সাইটটা, বুঝা গেছে কিনা? বুঝতে পারছি? যেমন ধরো এই যে ক্যামেরা অ্যাক্সিস যখন ভার্টিক্যাল হবে তখন আমরা সেই ফটোগ্রামেট্রিটাকে ডিফাইন করব এরিয়াল ফটোগ্রামেট্রি। আমরা প্রথমে তোমাদের একজন বলেছিল যে ড্রোন দিয়ে আমরা করতে পারি কাজটা, তাই না? কেউ একজন বলছিল মনে হয় ফটোগ্রামেট্রির কাজটা কি ড্রোন দিয়ে করা যায়? শুনতে পাচ্ছ? যাবে স্যার, করা যাবে। করা যাবে। আচ্ছা, যদি আমরা ড্রোন ইউজ করি তখন ড্রোনের মধ্যে যে ক্যামেরাটা থাকবে সেই ক্যামেরার এক্সিসটা হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? যদি আমরা এই আর্থ সারফেসের, দ্যাট মিন্স গ্রাউন্ডের যদি কোনো এরিয়া সার্ভে করতে চাই, ভার্টিক্যাল হবে স্যার। ভার্টিক্যাল হবে। ভার্টিক্যাল হওয়া তো উচিত নাকি? হ্যাঁ, তবে ভার্টিক্যাল, তবে ড্রোনের ক্ষেত্রে বা এরকম এয়ারক্রাফট বলি বা ড্রোন বলি, যাই বলি না কেন, দ্যাট মিন্স এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে কিন্তু ক্যামেরা এক্সিসটা ম্যাক্সিমাম টাইম ভার্টিক্যাল হয়। আবার অনেক সময় যদি এনভায়রনমেন্টে যদি উইন্ড স্পিড যদি বেশি থাকে অনেক সময় ক্যামেরা এক্সিসটা ভার্টিক্যাল নাও রাখা যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ক্যামেরা এক্সিসটা কি হয়ে যেতে পারে, ইনক্লাইন হয়ে যেতে পারে। এরকম কিছু কেস আমরা দেখব, ঠিক আছে? তাইলে এই যে ইনক্লাইনেশনের যে ব্যাপারটা সেটা হয়তো বা টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রেও কিছু ইনভলভ থাকতে পারে। যদি আমরা প্রপারলি যদি অ্যাডজাস্টমেন্ট করতে না পারি বা লেভেল করতে না পারি সেক্ষেত্রে ক্যামেরা এক্সিস ইনক্লাইনেশন থাকবে। আবার এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনক্লাইনেশনটা হয় আর কি। বেসিক্যালি আমরা যে ক্যামেরা এক্সিস ইনক্লাইন বলতেছি এই কেসটা নরমালি এরিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে বেশি হয়। আর আমরা জেনারেলি টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রির ক্ষেত্রে ক্যামেরা এক্সিস সবসময় হরাইজন্টালি কনসিডার করি। তো সেই কারণে বলা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ চিনার একটা উপায় হচ্ছে কি এই ক্ষেত্রে ক্যামেরা এক্সিস হরাইজন্টাল থাকবে। এবং আরেকটা ইনফরমেশন বলা হচ্ছে কি or from a fixed position on or near the ground. That means তাহলে এখানে যে মেকানিজমটা আমি দেখালাম এই মেকানিজমটা কোথায় বসানো থাকবে? গ্রাউন্ডের উপর না? জি স্যার। এখানে যে ক্যামেরা স্টেশনটা দেখাচ্ছি আমরা বলেই দিছিলাম কি যে ক্যামেরাটা একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর বসানো। তাহলে দ্যাট মিন্স এই টোটাল মেকানিজমটা কোথায় থাকবে? অবশ্যই গ্রাউন্ডের উপর থাকবে। দ্যাট মিন্স একটা পার্টিকুলার ফিক্স পজিশনে থাকবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে সার্ভেটা করে থাকি যে ক্যামেরা এক্সিস হরাইজন্টাল এবং ক্যামেরা স্টেশনটা গ্রাউন্ডের উপর রাখা হয়। তো এভাবে আমরা যে সার্ভে মেথডটা কন্ডাক্ট করি সেটাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি। বেসিক প্রিন্সিপল যদি দেখি, photographs are taken with the camera supported on the ground. The photographs are taken from by means of a phototheodolite. এখানে যে ক্যামেরাটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে phototheodolite। একসাথে আমরা মেজারমেন্টের কাজও করতে পারবো, দ্যাট মিন্স অ্যাঙ্গেল বা ডিসটেন্সের কাজ থাকলে সেটাও করতে পারবো। আবার আমরা পাশাপাশি ফটোও তুলতে পারবো, which is a combination of a terrestrial camera and 1 second theodolite. 1 second theodolite বলতে কি বোঝায়? আমরা থিওডোলাইট দিয়ে কি কি মেজার করি বলতে পারবা? থিওডোলাইট দিয়ে কি কি মেজার করা যায়? থিওডোলাইট কে নাম শুনছি আমরা? জি স্যার। হ্যাঁ, আমরা মানে কি বের করার জন্য আমরা ইউজ করি এটা? স্যার অ্যাঙ্গেল, হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আমরা আবার ট্রানজিট থিওডোলাইট দিয়ে আমরা ডিসটেন্সও মেজার করতে পারি, তাই না? তাই তো? জি স্যার। সব ভুলে গেছো মনে হয়। ট্রানজিট থিওডোলাইট আমরা পড়ছিলাম কোথায়? টেকিওমেট্রিতে। তো এই যে থিওডোলাইটের মাধ্যমে আমরা ডিসটেন্সও পাই আবার অ্যাঙ্গেলও পাই। এই যখন আমরা অ্যাঙ্গেল মেজার, বেসিক্যালি থিওডোলাইট অ্যাঙ্গেল মেজার করার জন্য ইউজ করা হয় ভার্টিক্যাল অ্যাঙ্গেল আর হরাইজন্টাল অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের মধ্যে এই থিওডোলাইট গুলার মিনিমাম অ্যাকুরেসি, দ্যাট মিন্স মিনিমাম প্রিসিশন লেভেল হচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত সে মেজার করতে পারবে। অ্যাঙ্গেল গুলা 1 সেকেন্ড পর্যন্ত সে মেজার করতে পারবে। বুঝা গেছে কিনা? আমরা তো অ্যাঙ্গেল গুলা ডিগ্রিতে মেজার করি, না হয় মিনিটে, না হয় সেকেন্ডে, তাই না? এই মেথডেই তো আমরা ইউজ করি ডিগ্রি, মিনিট, সেকেন্ড।
তো এই সমস্ত থিওডোলাইট দিয়ে মিনিমাম আমরা 1 সেকেন্ড পর্যন্ত কি করতে পারবো, মেজার করতে পারবো। Maps are then compiled from the photographs. Maps means topographic maps. The principle of territorial photogrammetry is exactly similar to that of plane table surveying. আমরা প্লেন টেবল সার্ভে পড়ছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওখানে একটা ইন্টারসেকশন একটা মেথড পড়েছিলাম, মনে আছে কি না? জি স্যার। একটা বেস, আমি জাস্ট কয়েকটা ইনফরমেশন বলি। একটা বেস লাইন থাকে, নোন বেস লাইন। বেস লাইনের এই বেস লাইনের লেন্থটা নোন থাকে। এই বেস লাইনের দুইটা এক্সট্রিম পয়েন্ট থেকে পার্টিকুলার কোন একটা পয়েন্টকে আমরা কি করি, এই পজিশনে একবার ইনস্ট্রুমেন্ট বসিয়ে ফোকাসিং করি, আবার এই পজিশনে ইনস্ট্রুমেন্ট বসে আরেকবার ফোকাসিং করি, তখন আমরা এই পয়েন্টটা পেয়ে যাই ইন্টারসেকশনের মাধ্যমে। মনে আছে কি না, এরকম কিছু পড়ছিলা? জি স্যার। তো এই ধরনের কিছু কনসেপ্ট আমরা ফটোগ্রামেট্রির ক্ষেত্রে কাজে লাগাই একদম প্রিলিমিনারি লেভেলে। If the directions of same objects photographed from the two extremities of a measured base are known, their positions can be located by the intersection of the two rays to the same object. বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। However, the difference between these and plane tabling is that more details are at once obtained from the photographs and their subsequent plotting etc. is done by the office, while in plane tabling all the detailing is done in the field itself. এটা বুঝছে কিনা? কারণ প্লেন টেবলের ক্ষেত্রে গ্রাউন্ডের ম্যাক্সিমাম কাজগুলা কিন্তু আমাকে ওই ফিল্ডে করতে হয়। এটা জানো তো নাকি? ড্রয়িং এর টোটাল কাজটা কিন্তু প্লেন টেবলের ক্ষেত্রে ফিল্ডে করে ফেলতে হয়। এটা জানো নাকি? জি স্যার, জি স্যার, আপনি বলছিলেন। না, প্লেন টেবল কিন্তু আমি পড়াই নাই। আচ্ছা স্যার, বলছিল স্যার। এটা তো একবার বলছিলাম মনে হয় তোমাদেরকে, ওই যে তোমরা দেখছো কিনা কোথাও একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর একটা টেবল বসানো থাকে, ওই টেবলের উপর ড্রয়িং পেপার থাকে। হ্যাঁ, এরপর স্কেল মেনটেন করে করে আমরা গ্রাউন্ডের বিভিন্ন পয়েন্টকে ওই গ্রাফ পেপারের উপর লোকেট করতে পারি বিভিন্ন মেথডে। আর আমরা তো অনেকগুলো মেথড পড়েছি, ইন্টারসেকশন মেথড, রেডিয়েশন মেথড, আরো কি কি আছে। তোমাদের তো এগুলো পড়াইছে নাকি? জি স্যার, এগুলো পড়া হয়েছে। প্লেন টেবল পড়াইছে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলা হচ্ছে যে প্লেন টেবলের ক্ষেত্রে যে কনসেপ্ট, ইন্টারসেকশনের ক্ষেত্রে যে কনসেপ্ট ইউজ করা হয় সেই কনসেপ্ট কিন্তু টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিতে ইউজ করা হয়। কিন্তু ডিফারেন্সটা যে জায়গাতে, যে প্লেন টেবলের ক্ষেত্রে গ্রাউন্ডের সমস্ত ডিটেইলিং ফিল্ডে করে ফেলতে হয়, আর ফটোগ্রাফের ক্ষেত্রে আমরা জাস্ট ফিল্ড থেকে ছবিগুলো নিয়ে আসলাম, এরপর আমরা রুমে বসে বসে ওই পিকচারগুলোকে একটার পাশে একটা বসিয়ে সিরিয়াল মেনটেন করে আমরা জাস্ট কম্পোজিট পিকচারটা ড্র করতে পারি। সেটা করা যায়, আবার আমরা সেটা সফটওয়্যার মাধ্যমে করতে পারি। The terrestrial photogrammetry can be divided into two branches, plane table photogrammetry আর হচ্ছে terrestrial stereo photogrammetry. প্লেন টেবল ফটোগ্রামেট্রি যেটা, এটার স্কোপটা খুবই লিমিটেড এবং খুবই ছোট প্রজেক্টের ক্ষেত্রে, আর টেরেস্ট্রিয়াল স্টেরিও ফটোগ্রামেট্রিটা কম্পারেটিভলি আমরা মিডিয়াম প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। কোথায় কোথায় ইউজ হয়? স্মল স্কেল ম্যাপিং অফ ওপেন হিলি অর মাউন্টেইনাস কান্ট্রিজ এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। দ্যাট মিন্স এক্ষেত্রে আমরা কিন্তু ওপেন হিলি, এগুলো কিন্তু স্টিপ হিলের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি না। ওপেন হিল বা মাউন্টেইনাস কান্ট্রির ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এবং অবশ্যই সেটা ওপেন হইতে হবে এবং সেটা স্মল স্কেলের হইতে হবে। এটা বুঝছি কিনা? ওপেন হিলটা বুঝছি না স্যার। আচ্ছা, আমরা যদি একটা সিচুয়েশন দেখি, এরকম একটা যদি প্রোফাইল দেখি গ্রাউন্ডের, ধরো এরকম একটা হিল আছে, এরকম একটা প্রোফাইল যদি দেখি, আর একটা প্রোফাইল আমরা যদি এরকম দেখি, এরকম সাপোজ কিছু একটা দেখলাম। হ্যাঁ, তাহলে এই দুইটা প্রোফাইলের মধ্যে এটা খুব বেশি মাইল্ড না এবং স্মল না।
এই হিল গুলা স্লোপ গুলা খুব মাইল্ড না এবং খুব স্মল হিল, তাই তো? জি স্যার। আর এক্ষেত্রে একটু দেখো তো, এখানে এই হিলের হাইটও তোমার অনেক বেশি এবং স্লোপটাও কিন্তু অনেক স্টিপ। দ্যাট মিনস এই ক্ষেত্রে তখন আমি ওই যে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি দিয়ে এইরকম এরিয়ার সার্ভেটা কিন্তু আমরা করতে পারবো না, তখন আমাকে এরিয়াল ফটোগ্রামেট্রি হেল্প নিতে হবে। কিন্তু যদি এই লেভেলের কোনো যদি প্রোফাইল হয় এরকম কেসে, তাহলে সেক্ষেত্রে আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি ইউজ করতে পারবো। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা হয়তো একটু পরেই দেখবো, যে এই ক্ষেত্রে ক্যামেরা স্টেশন গুলা অবশ্যই এলিভেটেড পয়েন্টে রাখতে হয়, গ্রাউন্ডের এলিভেটেড পয়েন্টে রাখতে হবে, যাতে করে আমরা ম্যাক্সিমাম এরিয়া কভার করতে পারি। কারণ ট্রাইপড স্ট্যান্ডের একটা লিমিটেড হাইট থাকে, ওই হাইট করতে পারবো, এরিয়া কভার করতে পারবো। রিপ্রোডাকশন অফ প্ল্যান এন্ড এলিভেশন ভিউস অফ বিল্ডিংস এন্ড স্ট্রাকচার, তাহলে ছোটখাটো বিল্ডিং এবং স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এই মেথডটা আমরা ইউজ করতে পারি প্ল্যান এবং এলিভেশন তৈরি করার ক্ষেত্রে। Motion picture photography to make measurements involving transitory phenomena such as wave motion, currents, water currents, moving machinery, humans and animals in motion, এই কাজগুলো আমরা করতে পারি টেরেস্ট্রিয়াল মাধ্যমে। Furnishing supplementary ground control for aerial photogrammetry, ground control তো আমরা একটু আগে বলেছিলাম। তো গ্রাউন্ড কন্ট্রোল কাজের ক্ষেত্রে আমরা টেরেস্ট্রিয়াল, দ্যাট মিনস এই গ্রাউন্ড কন্ট্রোলটা বেসিক্যালি লাগবে হচ্ছে আমার এরিয়াল ফটোগ্রাফির জন্য। তো এরিয়াল ফটোগ্রাফির জন্য যে গ্রাউন্ড কন্ট্রোলের কাজটা করতে হয়, গ্রাউন্ডের যে মিনিমাম ইনফরমেশন গুলো নিতে হবে, সেই কাজগুলো আমরা করতে পারি হচ্ছে তোমার টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফির সাহায্যে, বাট নট সুইটেবল ফর উডেড কান্ট্রি। এটা দিয়ে কি বুঝলাম? নট সুইটেবল ফর উডেড কান্ট্রি, তাহলে কোন ধরনের এরিয়ার কথা বলা হচ্ছে? ফরেস্টের ক্ষেত্রে নাকি স্যার? এক্স্যাক্টলি, যেখানে ফরেস্টের পরিমাণ বেশি সেখানে আমরা এই টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা ইউজ করতে পারবো না। আর এখানে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো কি, যে মানে একটা মেথড অবশ্যই আরেকটা মেথডের চেয়ে ভালো হবে বা খারাপ হবে, কিন্তু আমাদের যে জিনিসটা, যে ফ্যাক্টরটা মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে কস্ট। সার্ভিং কস্টটা কোনটার ক্ষেত্রে বেশি কোনটার ক্ষেত্রে কম, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, আমরা কয়েকটা টিপিক্যাল ডায়াগ্রাম যদি দেখি, এটা হচ্ছে ফার্স্ট ফটোথিওডোলাইট, মানে একদম ইনিশিয়ালি যে ফটোথিওডোলাইট গুলো পাওয়া যেত সেগুলো অনেকটা দেখতে এরকম ছিল, একটু সফিস্টিকেটেড না? এরপর একটু আপডেট হয়ে ইউনিভার্সাল টেরেস্ট্রিয়াল ক্যামেরা অনেকটাই টাইপের, দ্যাট মিনস অনেকটা দেখতে থিওডোলাইটের মতো, তাই না? এমনি তো থিওডোলাইট ইনিশিয়ালি অনেক সফিস্টিকেটেড ছিল, আস্তে আস্তে সিম্পলিফিকেশন হচ্ছে, সাইজ কমতেছে, তাই না? জি স্যার। আর কিছু যদি আমরা ডিজিটাল দেখি, এগুলো আরো বেশি অ্যাডভান্স। এখানে আমরা বেসিক্যালি আসলে টোটাল স্টেশনটা বেশি ইউজ করি আর কি। টোটাল স্টেশন সম্পর্কে আমরা বলেছিলাম, মনে আছে? টিএস সম্পর্কে বলছিলেন একটু, এখন একটু বলে দিন। টোটাল স্টেশন মিন্স এটা হচ্ছে ডিজিটাল থিওডোলাইট আর কি। আমরা যদি সিম্পলি বলি ডিজিটাল থিওডোলাইট, যেখানে আমরা রিডিং গুলো ডিজিটালি পাবো। আর এমনি নরমাল থিওডোলাইট যেগুলো, যে ওখানে স্কেল থেকে পড়তে হয় আর কি, স্কেল থেকে অ্যাঙ্গেলটা কত বা ডিসটেন্সটা কত সেটা পড়তে হয়। আর টোটাল স্টেশনের সুবিধা হচ্ছে কি, আমরা ইজিলি যে কোনো একটা পয়েন্টের এলিভেশন বলো, ডিসটেন্স বলো, হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা লেটিটিউড, লংজিটিউড সবগুলো ইনফরমেশন আমরা একসাথে পেয়ে যাব, এবং সেগুলা ডিজিটাল ইনফরমেশন হিসেবে। ক্লিয়ার? এবং আমরা এখানে টার্গেট পয়েন্টের অ্যাকুরেসি বাড়ানোর জন্য, ফোকাসিংটা বাড়ানোর জন্য আমরা কন্ট্রোল বার ইউজ করতে পারি। এখান থেকে আমরা রিডিংটা দেখতে পারি, ডিসটেন্স রিডিং বলো, অ্যাঙ্গেল রিডিং বলো, সবগুলা। এত মেথডের মধ্যে কোনটা সবথেকে বেশি ব্যবহৃত হয়, মানে বর্তমানে করা হয় আর কি? বুঝিনি, আবার বলো। সার্ভের যে আমরা এতগুলো মেথড শিখতেছি, হ্যাঁ, সব থেকে স্যার মানে এখনকার ইয়াতে স্যার কোনটা ব্যবহার করা হয় বেশি?
এখন আসলে এগুলা মানে প্রজেক্ট বেসিসে হয় আর কি, যেমন ধরো বড় প্রজেক্টের ক্ষেত্রে বাংলাদেশে যেগুলো মেগা প্রজেক্ট তোমরা অনেকেই জানো, আমরা কিন্তু মেগা প্রজেক্ট গুলোতে এখন কিন্তু ড্রোন ইউজ করি রিসেন্টলি, জি স্যার। তাই তো। আর যেমন ধরো রোড সার্ভের ক্ষেত্রে আমরা এখনো কিন্তু টোটাল স্টেশন ইউজ করি রোড সার্ভের ক্ষেত্রে, এবং এমনকি অনেক জায়গায় দেখবা যে আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত নর্মাল থিওডোলাইট ইউজ করি রোড সার্ভে করার ক্ষেত্রে, নর্মাল থিওডোলাইট এবং নর্মাল লেভেল ইনস্ট্রুমেন্ট। লেভেল ইনস্ট্রুমেন্ট তো আমি বলেছিলাম তোমাদেরকে, মনে আছে নাকি? লেভেল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা শুধু হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজার করতে পারি, নট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বুঝা গেছে? আমরা ধরো রোড সার্ভের ক্ষেত্রে এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট আসলে ডিফার করে। আমরা রোড সার্ভের ক্ষেত্রে দেখি যে টোটাল স্টেশন ইউজ করা হচ্ছে এখন রিসেন্টলি, আর বড় বড় মেগা প্রজেক্ট গুলার ক্ষেত্রে আমরা ড্রোন ইউজ করি, তাহলে আমার সময়টা কম লাগে, যদিও একটু কস্টলি প্রসেস কিন্তু সময়টা কম লাগে। এই টেকনিকটা আমাদের বাংলাদেশে এখনো আসে নাই। আমরা এখনো রোড সার্ভের ক্ষেত্রে তোমার ওই যে নরমাল টোটাল স্টেশন যেগুলো এরকম সফিস্টিকেটেড না আর কি, এগুলো হচ্ছে রিসেন্ট টেকনোলজি। এরপর আমরা কিছু প্যারামিটার নিয়ে ডিসকাস করব। এগুলা জাস্ট টোটাল ডিজিটাল যে ফটোগ্রামেট্রি, এই ডিজিটাল ফটোগ্রামেট্রি কোন প্রিন্সিপলের উপর বেসিস করে তৈরি করা, সেই বেসিক প্রিন্সিপল গুলো আমরা দেখব। যদিও বা ডিজিটাল ফটোগ্রামেট্রিতে কিন্তু এই কোনো জিনিসই কিন্তু আমরা আসলে ম্যানুয়ালি পাবো না, কিন্তু আলটিমেটলি ডিজিটাল ফটোগ্রামেট্রি কিন্তু এই প্রিন্সিপল মেনটেন করে কিন্তু কাজগুলা করে, ঠিক আছে? তো সেই কারণে আমরা এই ভিতরের মেকানিজম গুলা ওই অ্যানালগ সিস্টেম দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এটা প্রিন্সিপল গুলো বোঝার আগে আমাদেরকে কয়েকটা প্যারামিটার সম্পর্কে জানতে হবে, এবং এই সবগুলো প্যারামিটার হচ্ছে আমার ক্যামেরা এবং ফটোগ্রাফ রিলেটেড। ক্যামেরা এক্সিস, পিকচার প্লেন, প্রিন্সিপাল পয়েন্ট, ফোকাল লেন্থ, ফোকাল প্লেন, নোডাল পয়েন্ট, পার্সপেক্টিভ সেন্টার, প্রিন্সিপাল ডিস্টেন্স, প্রিন্সিপাল প্লেন, প্রিন্ট, প্রিন্ট মিন্স ফটোগ্রাফ, ফিডুসিয়াল মার্ক, ফিডুসিয়াল এক্সিস, ফিল্ম বেস। এখানে যদিও বা কিছু কিছু টার্ম আছে যেগুলো আমরা এখন ডিজিটালি ইউজ করি না, এগুলা অ্যানালগ যখন সিস্টেম ছিল বা অ্যানালিটিক্যাল সিস্টেমের সময় আমরা ইউজ করতাম। তো এই ডায়াগ্রাম থেকে আমরা কয়েকটা দেখানোর চেষ্টা করি। ক্যামেরা এক্সিস কোনটা এখানে বলতে পারবা? আচ্ছা, প্রথমে আমি এখানে একটু বলে দিই কোনটা কি। এখানে ও পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্যামেরার লেন্সের সেন্টার। ও পয়েন্টটা হচ্ছে ক্যামেরার লেন্সের সেন্টার, দ্যাট মিন্স ক্যামেরা হচ্ছে আমার এই পজিশনে, আর ক্যামেরার ভিতরে এফ ডিস্টেন্সে ক্যামেরার ব্যাকে এফ ডিস্টেন্সে একটা ভার্টিক্যাল প্লেন দেখতে পাচ্ছি আমরা। এটার সাইজ হচ্ছে আমার অনেকটা ফটোগ্রাফের সাইজ। এফ ডিস্টেন্সে আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি, সেই প্লেনটার নাম হচ্ছে ক্যামেরা প্লেট, বা যেটাকে আমরা নেগেটিভ বলি ক্যামেরা প্লেট। আর লেন্সের সামনে আমরা আরেকটা প্লেট দেখতে পাচ্ছি, প্লেন, ভার্টিক্যাল প্লেন, যেটাকে বলা হচ্ছে পিকচার প্লেন বা পজিটিভ। এটাকে আমরা পজিটিভ, এই প্লেনকে পজিটিভ বলি আর এই প্লেনটাকে আমরা নেগেটিভ বলি। আর এখানে ডটেড লাইন যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে কে প্রাইম ও এবং কে, এই লাইনটাকে বলা হচ্ছে ক্যামেরা এক্সিস বা অপটিক্যাল এক্সিস। কে প্রাইম ও কে, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এই যে কে প্রাইম ও কে, ডটেড লাইনটা হচ্ছে আমার ক্যামেরা এক্সিস। আর পিকচার প্লেন যেটা, পিকচার প্লেন আমরা দুইটা পাবো, একটা হচ্ছে আমার লেন্সের সামনে এফ ডিস্টেন্স, আর একটা লেন্সের পিছনে এফ ডিস্টেন্সে। দুইটা কিন্তু ভার্টিক্যাল প্লেন, দুইটার কিন্তু সাইজ একই, সাইজ একই না, সাইজ কিন্তু আমরা ভেরি করাইতে পারি, এটা আমরা একটু পরে বলবো যে সাইজ দুইটা এফ যদি একই হয় সাইজ কেমনে ভেরি হয়। সাইজ আমরা ভেরি করতে পারি যদি আমরা এফটা অল্টার করি, চেঞ্জ করি। পিকচার প্লেন দুইটা বললাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রিন্সিপাল পয়েন্ট কে और কে প্রাইম, তাহলে এই প্লেনের
এই প্লেনের একটা সেন্টার পয়েন্ট পাবো এবং এই প্লেনের একটা সেন্টার পয়েন্ট পাবো। তো পজিটিভ প্লেনের যেটা সেন্টার পয়েন্ট সেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নেগেটিভ প্লেনের যেটা সেন্টার পয়েন্ট সেটাকে কে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি। এই দুইটা পয়েন্টই হচ্ছে আমার প্রিন্সিপাল পয়েন্ট এবং এই দুইটা পয়েন্টই ক্যামেরা এক্সিসের উপর থাকবে। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। ফোকাল লেন্থ তো দেওয়াই আছে এখানে এফ। ফোকাল প্লেন মানে যে প্লেনে আমার ইমেজটা ফর্ম হয়, ইমেজ প্লেন যেটাকে বলি আর কি আমরা। নোডাল পয়েন্ট এবং পার্সপেক্টিভ সেন্টার হচ্ছে কি, আমরা যদি সিম্পলি ভাবে দেখার চেষ্টা করি, ধরো এটা যদি ক্যামেরা এক্সিস হয় তাহলে তোমার ক্যামেরা এক্সিসের সেন্টার পয়েন্ট যেটা, এই সেন্টার পয়েন্টটাকে আমরা জাস্ট বুঝার সুবিধার্থে আমরা এই সেন্টার পয়েন্টটাকে দুইটা পয়েন্টে যদি আমরা ভাগ করে নিই, একটা পয়েন্টটাকে আমরা দুইটা পয়েন্টে ভাগ করলাম একটা ফেনোমেনা দেখার জন্য। এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট এবং অলমোস্ট সেন্টার পয়েন্টে। তাহলে এখানে যেটা হয়, বাইরে থেকে যে রে গুলো আসবে লেন্সে, এভাবে রে গুলো আসবে এই পয়েন্টে, আবার এই পয়েন্টে গিয়ে রে গুলা কি হবে, এভাবে বের হয়ে যাবে। এটাকে আমি বুঝাইতে পারছি? স্যার এটা বুঝি না, নোডাল পয়েন্ট কি? একটু পরে দেখাবো এই পয়েন্ট। এটা স্যার বুঝি নাই। হ্যাঁ বলতেছি, নোডাল পয়েন্ট জেনারেলি দুইটা হয়, একটা হচ্ছে ফ্রন্ট নোডাল পয়েন্ট আর একটা হচ্ছে রিয়ার নোডাল পয়েন্ট। ঠিক একই ভাবে পার্সপেক্টিভ সেন্টারও দুইটা হয়। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রন্ট পার্সপেক্টিভ সেন্টার আর একটা হচ্ছে ব্যাক পার্সপেক্টিভ সেন্টার। এই নোডাল পয়েন্ট এবং পার্সপেক্টিভ সেন্টার এগুলো দুইটাই কাছাকাছি আসলে। এই দুইটা পয়েন্ট গুলা অলমোস্ট লেন্সের সেন্টার যেখানে, ওই সেন্টারে ইমাজিন করা হয়। এগুলো কিন্তু ইমাজিনারি পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে আমার রে গুলা ইনসার্ট হচ্ছে, তাহলে একটা পয়েন্টে ইনসার্ট হবে, সেটা যদি আমরা ফ্রন্ট বলি, আর একটা পয়েন্ট থেকে সেই রে গুলা কি হবে, বের হবে, এক্সিট হবে, আরেকটা পয়েন্ট থেকে এক্সিট হবে। এবং এই দুইটা নোডাল পয়েন্ট অলমোস্ট কিন্তু এই যে ক্যামেরার লেন্সের সেন্টারেই থাকবে। এটা জাস্ট বুঝার সুবিধার্থে দুইটা পয়েন্ট করে বোঝানো হচ্ছে। বুঝতে পারছি? আলটিমেটলি এই যে ইমেজটা ফর্ম করে, এই যে ফোকাল প্লেনে যে ইমেজটা ফর্ম হয়, তাহলে ফর্ম কিভাবে হয়? অবজেক্ট থেকে তো রে গুলো আসতে হবে নাকি? যে অবজেক্ট রে এসে লেন্সের যে পয়েন্টে ইনসার্ট হয় সেটা হচ্ছে আমার ফ্রন্ট নোডাল পয়েন্ট বা ফ্রন্ট পার্সপেক্টিভ সেন্টার। ঠিক আছে? আবার ঠিক ইমিডিয়েট তার পাশের পয়েন্ট থেকে কি হয়, ওই ওই রে গুলো আবার রিফ্লেক্ট হয়ে এগুলো আবার ওই যে আমার ফোকাল প্লেনে গিয়ে, দ্যাট মিন্স ইমেজ প্লেনে গিয়ে ইমেজটা তৈরি করে। বুঝতে পারছি কিনা? স্যার ক্যামেরা ফ্ল্যাট না ইমেজ ফ্ল্যাটে যাবে? বুঝি নাই। স্যার ক্যামেরা ফ্ল্যাটে যাবে নাকি ইমেজ ফ্ল্যাটে যাবে? একই তো, ক্যামেরা প্লেট আর ইমেজ প্লেট তো একই। আমার ইমেজটা তো এখানেই তৈরি হচ্ছে, তাই না? একটা পিক্সেল ফ্রেম। তাহলে এটা আসলে এই যে এন্ট্রি এবং এক্সিটের ব্যাপারটা বোঝানোর জন্য দুইটা ইমাজিনারি পয়েন্ট কনসিডার করা হয় আর কি। এগুলা বেসিক্যালি আসলে ওই লেন্সের সেন্টার পয়েন্টে। বুঝা গেছে এখন? একটা তো হচ্ছে তোমার অবজেক্ট থেকে রে গুলা ইনসার্ট হবে, আর একটা পয়েন্ট থেকে রে গুলা কি হবে, এক্সিট হবে। তখনই আমরা ওই যে ইমেজ প্লেনে ইমেজটা ফর্ম করতে পারবো। এরপর হচ্ছে প্রিন্সিপাল ডিসটেন্স। প্রিন্সিপাল ডিসটেন্সটা আমরা একটু পরে বলবো। আচ্ছা, এই প্রিন্সিপাল ডিসটেন্স আসলে তখনই কাজে লাগে, এখানে এই ডায়াগ্রাম থেকে একটু বলে নিই। ধরো এখানে যে সাইজটা আছে, আমরা যদি পজিটিভ প্লেনের কথা বলি, এই ফটোগ্রাফের সাইজটা যদি আমরা বাড়াই বা কমাই, এফ কি সেম থাকবে? এই ফটোগ্রাফ সেমি থাকার কথা। ফটোগ্রাফ প্লেনের সাইজ যদি আমরা বাড়াই বা কমাই, এটা কিন্তু পার্টিকুলার একটা এফ এর জন্য এই সাইজটা, এবং এই এফটা কিন্তু আমরা যে ক্যামেরাটা ইউজ করব, যে লেন্সটা ইউজ করব, ওই ক্যামেরার জন্য কিন্তু এফ ফিক্সড। ঠিক কি না?
স্যার তাহলে f যদি ফিক্সড হয় তাহলে f এর রেসপেক্টে যে পিকচার প্লেনটা পাবো সেটার সাইজও ফিক্স, জি স্যার তাই না? তাহলে এখন আমরা অনেক সময় করি না যে আমরা এখন সেগুলা ধরো সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, আমরা কোন একটা পিকচারকে এনলার্জ করতে পারি বা ছোট করতে পারি। তাহলে যখনই এনলার্জ করা হয় বা ছোট করা হয় তাহলে অ্যাসপেক্ট রেশিওটা একটু চেঞ্জ হবে না? জি স্যার মানে বুঝাইতে চাচ্ছিলাম কি, তখন কি আসলে ফটা কি সেম থাকবে? না স্যার, চেঞ্জ হবার কথা। আমি যদি প্রথমে এটা বলে দিই, এটা তো বোঝাটা খুব সহজ যে এই সাইজটা আমরা পাচ্ছি একটা ফিক্সড এফ এর জন্য এবং এই এফটা কিন্তু একটা ক্যামেরার জন্য বা একটা লেন্সের জন্য ফিক্স। তাইলে যদি আমি এই ফটো এই পিকচার প্লেনটা যদি আমি বাড়াই বা কমাই সেক্ষেত্রে এফটাও কিন্তু কি হবে, মডিফাই হবে, তাই না? এটা বুঝছি কিনা? হ্যালো, জি স্যার শোনা যায়। হ্যাঁ, এফটা কিন্তু মডিফাই হবে কখন, যদি পিকচার প্লেনটা কি হয়, এনলার্জ হয় বা ছোট হয়। তাহলে এই যে এফ এর যে মডিফিকেশন হচ্ছে, মডিফাইড এফ কে আমরা বলি রিপ্রেজেন্ট করি হচ্ছে প্রিন্সিপাল ডিসটেন্স দিয়ে। তখন ফোকাল ডিসটেন্স বলি না আর কি। এরপর হচ্ছে প্রিন্সিপাল প্লেন, সেটা আমরা একটু পরে দেখবো ডেফিনেশনে। প্রিন্ট মানে প্রথমে আমরা বলেছিলাম ফটোগ্রাফটাকে আমরা প্রিন্ট বলি। হার্ড ফটোগ্রাফ যেটা সেটাই হচ্ছে প্রিন্ট। ফিডুসিয়াল মার্কটা আলাদা একটা ডায়াগ্রাম থেকে দেখাবো আমরা একটু পরে, ফিডুসিয়াল মার্ক এবং ফিডুসিয়াল এক্সিস। যদিও বা আমরা এখানে দুইটা এক্সিস দেখতে পাচ্ছি ফিডুসিয়াল এক্সিস হিসেবে, এই যে প্রত্যেকটা পিকচার প্লেনে একটা ভার্টিক্যাল লাইন থাকবে, একটা হরাইজন্টাল লাইন থাকবে। এগুলো অনেক সময় আমরা এখনো আমরা কিন্তু ওই যে ক্যামেরার ক্ষেত্রে সফিস্টিকেটেড যে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এরকম একটা ফিডুসিয়াল এক্সিস দেখতে পাই। খেয়াল করছো কিনা ছবি তোলার সময়? জি স্যার, দেখা যায়। আবার অনেক সময় এরকমও দেখতে পাবা দুইটা একদম গ্রিড লাইন। দুইটা ক্রস হেয়ার, অনেক এরকম দেখতে। এগুলো আসলে ওই গ্রিড লাইন দেখা যায়। অবজেক্টটার রেফারেন্স লাইনগুলো আমরা কি করতে পারি, ফিক্স আপ করতে পারি আর কি এই ফিডুসিয়াল এক্সিসের মাধ্যমে। তো এই এক্সিস গুলাকে বলা হয় ফিডুসিয়াল এক্সিস। এবং এই ফিডুসিয়াল এক্সিস গুলা যেখান থেকে শুরু হয় বা শেষ হয়, ধরো এখান থেকে শুরু হলো এখান থেকে শেষ হলো, বা আমরা যদি এক্স্যাক্টলি এই প্লেনে দেখাই, ধরো এখান থেকে শুরু এখানে শেষ, এটা হচ্ছে আমার ধরো ভার্টিক্যাল যদি ফিডুসিয়াল এক্সিস হয়, আর হরাইজন্টাল এক্সিসটা ধরো ফিডুসিয়াল এক্সিসটা এখান থেকে শুরু এখান থেকে শেষ। এই যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এই পয়েন্টগুলোতে এখানেও কিছু মার্কিং থাকে, অনেক সময় ট্রায়াঙ্গুলার মার্কিং বা সার্কুলার মার্কিং। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে বলি তাহলে মনে হয় ধরো এগুলা ট্রায়াঙ্গুলার ফিডুসিয়াল মার্কিং। এই মার্কগুলা সবসময় অপোজিট ডিরেকশনে থাকে। এখানেও যদি আমরা ট্রায়াঙ্গুলার একটা মার্কিং নিই, ট্রায়াঙ্গুলার মার্কিং, এবং এই ফিডুসিয়াল মার্কগুলো সবসময় অপোজিট লাইন বরাবর থাকবে, অপোজিট পয়েন্টে। এবং অপোজিট পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করলে যে লাইনগুলো পাবো সেগুলো ফিডুসিয়াল এক্সিস। তো এই যে শেপ মার্কগুলা, এগুলা বিভিন্ন ধরনের হইতে পারে, মার্কগুলা ট্রায়াঙ্গেল হইতে পারে। আর ফিল্ম বেস, যেটাকে আমরা আসলে মানে প্রথম দিকে আমরা নেগেটিভ বলতাম, যেটাকে আর কি নেগেটিভ বা ফিল্ম যেটাকে বলতাম, ওই যে আমি একটু আগে ডিসকাস করেছি। আচ্ছা, এগুলো একটু এবার ডেফিনেশন আকারে দেখি। এখানে আরেকটা জিনিস দেখেনি যে এই ফিডুসিয়াল এক্সিস গুলোর আবার নাম আছে। ভার্টিক্যাল লাইন গুলোকে আমরা বলি প্রিন্সিপাল লাইন, আর হরাইজন্টাল লাইন গুলোকে আমরা বলি হরাইজন লাইন। ওকে, হ্যাঁ, এবার আসি আমরা ক্যামেরা এক্সিসে। ক্যামেরা এক্সিস ইজ দা স্যার আজকে থাক স্যার, সামনে থেকে বসে আছি। এটা একটু পড়াই না, এটা বেশিক্ষণ লাগবে না, একটা দুইটা স্লাইড। ডেফিনেশনটা আমি অলরেডি দেখাই দিচ্ছি, আমি একটু দ্রুত যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। ক্যামেরা
perpendicular both to the camera plate. That means for positive. The optical axis coincides with the camera axis in a camera free from manufacturing imperfections. যদি ক্যামেরার মধ্যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ফল্ট না থাকে তাহলে অপটিক্যাল অ্যাক্সিস এবং ক্যামেরা অ্যাক্সিস দুইটা কিন্তু কি হবে, কোইনসাইড হবে, দ্যাট মিন্স একই লাইন হবে। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি আমরা ক্যামেরা অ্যাক্সিসটা কিভাবে পাবো? ক্যামেরা অ্যাক্সিসটা হচ্ছে তোমার ক্যামেরার লেন্সের সেন্টার দিয়ে যাবে এবং সেটা ওই ক্যামেরা প্লেট, যে আমরা পিকচার প্লেন বলেছিলাম নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটা পিকচার প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, তাই না? জি স্যার। এই দুইটা প্লেটের সাপেক্ষে এই ক্যামেরা অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার না নাকি? বুঝা গেছে? হ্যালো, আরেকবার ক্যামেরা অ্যাক্সিসটা কোনটা সেটা কি বুঝছি? ক্যামেরা অ্যাক্সিস হচ্ছে কে প্রাইম ও কে। হ্যাঁ, এই ক্যামেরা অ্যাক্সিসটা এই দুইটা প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, এটা ঠিক কিনা? জি স্যার। এটাই বলা হচ্ছে ডেফিনেশন। পিকচার প্লেন কি বলেছিলাম আমরা? পিকচার প্লেন ইজ দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ক্যামেরা অ্যাক্সিস। তাহলে ক্যামেরা অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে এই প্লেনগুলো থাকবে, পিকচার প্লেনগুলো আইদার পজিটিভ অর নেগেটিভ। এট দ্য ফোকাল পয়েন্টগুলো কোথায় থাকবে? সেন্টার থেকে, ক্যামেরার লেন্সের সেন্টার থেকে ফোকাল ডিসটেন্স দূরে, সামনে এবং পিছনে, in front of the lens, and it is represented by the positive contact print or photograph taken from a plate or film. আচ্ছা, এখানে পিকচার প্লেন বলতে আসলে বোঝাচ্ছে তোমার পজিটিভ, আর পিছনেরটা হচ্ছে তোমার ক্যামেরা প্লেট, তাই না নাকি? সামনেরটা হচ্ছে তোমার পিকচার প্লেন আর পিছনেরটা হচ্ছে তোমার ক্যামেরা প্লেট। হ্যাঁ, principal point K or K prime is defined by the intersection of the camera axis with either the picture plane or the camera plate. তাইলে ক্যামেরা অ্যাক্সিস এবং এই পিকচার প্লেন বা ক্যামেরা প্লেট যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টগুলো হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, তাই না? জি স্যার। ফোকাল লেন্থ তো মেনশন করাই আছে এবং এই রিলেশন মেইনটেইন করে, যেখানে ইউবি হচ্ছে কনজুগেট অবজেক্ট এন্ড ইমেজ ডিসটেন্স। এগুলো আমরা ওই লেন্সের ফর্মুলা থেকেই জানি আর কি, মনে আছে কিনা এগুলা? জি স্যার। হ্যাঁ, ফোকাল প্লেন or image plane. Focal plane is the plane perpendicular to the axis of the lens in which images of points in the object space of the lens are focused. এটা কোনটার কথা বলা হচ্ছে? ওই যে নেগেটিভ যেটা, ক্যামেরা প্লেট, এক্স্যাক্টলি। নোডাল পয়েন্ট কি বলছিলাম আমি? নোডাল পয়েন্ট is either of two points on the optical axis or a system of lenses so located that when all object distances are measured from one point and all image distances are measured from the other, they satisfy the simple lens relation. 1 by u একটা point 1 by z. Also a ray emergent from the second point is parallel to the ray incident at the first. তো যেটা আমি ড্র করে দেখাইছিলাম একটু আগে। পার্সপেক্টিভ সেন্টার, এটাও অনেকটা আমরা নোডাল পয়েন্টের রেসপেক্টে পাই যখন আমরা ইমেজ নিয়ে কথা বলি। নোডাল পয়েন্ট আমরা আসলে রের জন্য ইউজ করে থাকি আর কি, আর পার্সপেক্টিভ সেন্টার এই পয়েন্টগুলো ইউজ করে আমরা তোমার ইমেজ এবং অবজেক্টের পিকচার এবং ইমেজ বা নেগেটিভ প্লেনের ক্ষেত্রে ইউজ করে থাকি। পার্সপেক্টিভ সেন্টার ইজ দ্য পয়েন্ট অফ অরিজিন অর টার্মিনেশন অফ বান্ডেলস অফ পার্সপেক্টিভ আইস. The two such points usually associated with graph are the interior perspective center. নোডাল পয়েন্ট গুলো যেভাবে একই ভাবে পার্সপেক্টিভ সেন্টারকে আমরা দুইটা রিপ্রেজেন্ট করি। ইন্টেরিয়র পার্সপেক্টিভ নোডাল পয়েন্ট this camera system center is outer and in a perfectly as lens the external centers corresponds to adjusted lens camera system. जो पहले adjust करते पारी perfectly
সেক্ষেত্রে এই যে ইন্টেরিয়র সেন্টার সেম হয়ে বুঝা গেছে? না স্যার আবার বলি, যদি লেন্সটা ক্যামেরার লেন্সটাকে যদি আমরা পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারি, অ্যাডজাস্ট মিন্স লেভেল করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে সেন্টার গুলো এবং রিয়ার গুলো সেম পয়েন্ট হবে, পয়েন্ট সেট করবে আর কি। বুঝা গেছে কিনা? আরে এটা একটু আগে ইন্টেরিয়র এক্সটেরিয়র সেন্টার আচ্ছা, তাহলে ফ্রন্ট নোডাল পয়েন্ট আর রিয়ার নোডাল পয়েন্ট কি বুঝছি? আচ্ছা, প্রথমে এই ডায়াগ্রামটা আমি দেখাইছিলাম, এটা কি বুঝছি কিনা? এটা তো বুঝলাম, আচ্ছা, কিন্তু এই যে ইন্টারনাল এক্সটার্নাল সেন্টার হ্যাঁ, বললাম কি, যদি পারফেক্টলি যদি লেন্সটা যদি অ্যাডজাস্ট করা যায়, লেভেল করা যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে কি রিয়ার নোডাল পয়েন্ট এবং ফ্রন্ট নোডাল পয়েন্ট যেগুলা, সেগুলাই হচ্ছে বেসিক্যালি আসলে ইন্টেরিয়র পার্সপেক্টিভ সেন্টার এবং এক্সটেরিয়র পার্সপেক্টিভ সেন্টার। তাহলে এক্ষেত্রে ইন্টেরিয়র যেটা, ইন্টেরিয়র পার্সপেক্টিভ সেন্টার যেটা, সেটা আসলে রিপ্রেজেন্ট করবে রিয়ার নোডাল পয়েন্টকে। বুঝা গেছে কিনা? ইন্টেরিয়র সেন্টার আর রিয়ার নোডাল পয়েন্টটা হচ্ছে সেম। কোন ক্ষেত্রে? অ্যাডজাস্টেড, পারফেক্টলি অ্যাডজাস্টেড লেন্সের ক্ষেত্রে। আর এক্সটেরিয়র পার্সপেক্টিভ সেন্টারটা হচ্ছে আমার বেসিক্যালি ফ্রন্ট নোডাল পয়েন্টস। যদি তোমরা নোডাল পয়েন্ট বুঝে থাকো তাহলে এই দুইটাও বুঝার কথা। নোডাল পয়েন্টে আরেকবার একটু ফ্রেশ করে আঁকায় দিয়ে বোঝাবে। একটু আঁকায়, এটা আমার ক্যামেরা অ্যাক্সিস, হ্যাঁ, এটা ধরো আমার ফোকাস লেন্স পজিশন। ধরো এখানে কোন এক জায়গায় তো অবজেক্ট আছে আর কি, হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছের রিফ্লেকশনটা এই প্লেটিও তৈরি হবে ফটোগ্রাফ হিসেবে, আবার এখানে ইমেজ প্লেনিও তৈরি হবে, তাই না, এফ ডিস্টেন্সে। এবার ধরো এখান থেকে তো অনেকগুলো রে আসবে, এখানে ধরো আমরা দুইটা রে নিই, জাস্ট এই যে একটা রে, এখান থেকে আরেকটা রে, দুইটা রে নিলাম আর কি, টপ আর বটম হিসেবে, হ্যাঁ, এখান থেকে অনেকগুলো রে আসবে, তাই না? তাহলে দেখো যে সবগুলা রে এসে লেন্সের একটা পয়েন্টে ইনসার্ট হচ্ছে, তাই না? আচ্ছা, তো ইনসার্ট হলেই তো হবে না, কারণ এখানে তো ইমেজটা ফর্ম করতে হবে। তাহলে আবার কি হয় এগুলা, এই যে এখানে আবার এক্সিট করবে, এক্সিট করে এই এখানে ওই অবজেক্টের ইমেজ প্লেনটা, সরি ইমেজটা তৈরি হবে এই প্লেনে। এখন বোঝা গেছে কিনা? তাহলে দেখো এখানে যে পয়েন্টে ইনসার্ট হচ্ছে ওই পয়েন্টটাকে আমরা বলতেছি ফ্রন্ট নোডাল পয়েন্ট, এবং যে পয়েন্ট থেকে রেগুলা বের হচ্ছে মনে হচ্ছে, দ্যাট মিন্স বের হয়ে ইমেজ প্লেনে ইমেজটা ফর্ম করতেছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে রিয়ার নোডাল পয়েন্ট। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে লেন্সের দুই পার হলো রিয়ার আর ফ্রন্ট নোডাল, এটা বলা যায়, তবে দুইটা পয়েন্ট আসলে ওই সেন্টার পয়েন্টেই। আচ্ছা, মানে এটা জাস্ট ওই রেগুলার এন্ট্রি এক্সিট বোঝানোর জন্য আলাদা করা হচ্ছে। এখন বুঝছো? তাইলে যে দুইটা রিয়ার এবং ফ্রন্ট নোডাল পয়েন্ট এক্স্যাক্টলি সেই দুইটাই কি হবে, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র পার্সপেক্টিভ সেন্টার। তখন যদি পারফেক্টলি অ্যাডজাস্টেড লেন্স হয়, যদি আমরা লেন্সটা প্রপারলি অ্যাডজাস্ট করতে না পারি, লেভেল করতে না পারি, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো কি হবে, চেঞ্জ হইতে পারে, আগে পিছে হবে আর কি। তখন আমার রেশিও ঠিক থাকবে না। কিসের রেশিও ঠিক থাকবে না? পজিটিভ পিকচার প্লেন এবং ক্যামেরা প্লেটের রেশিও ঠিক থাকবে না। Principal distance when the contact prints from original negatives are enlarged or reduced, যখন আমরা সাইজটা বাড়াবো বা কমাবো, before they are used in the compilation of subsequent maps, the value of the focal length f of the camera is not applicable to the revised print. The changed value of f holding the same geometrical relation, that means aspect ratio যাতে সেম রাখতে পারি, কিন্তু f টা চেঞ্জ হয়ে যাবে, is known as the principal distance. তখন আমরা ওই modify f কে principal distance হিসেবে রিপ্রেজেন্ট করি
রিভাইজড প্রিন্টের জন্য, দ্যাট মিন্স রিভাইজড ফটোগ্রাফের জন্য, হুইচ ইজ আইদার এনলার্জড অর রিডিউসড। In other words, it is the perpendicular distance from the internal perspective center to the plane of a perpendicular finished negative or prints. ওই যে আগের কথাই আর কি। This distance is equal to the calibrated focal length corrected for both the enlargement or reduction ratio and the film or paper, that means hard copy, shrinkage or expansion, and maintains the same perspective angle, that means aspect ratio, as the internal perspective center to points on the finished negative or print as existed in the camera at the moment of exposure. This is the geometrical property of each particular finished negative or print. কি বুঝলা? এই যে আমরা এই ডায়াগ্রামে যাই, এখানে এফ দেখছিলাম না, এফ বুঝা গেছে? জি স্যার। তাহলে বলা হচ্ছে কি, এই ফটোগ্রাফ সাইজ যদি আমরা এনলার্জ করি বা রিডিউসড করি তাহলে এফটা চেঞ্জ হবে। তাহলে এফটা যদি চেঞ্জ হয়, এটার ইফেক্টটা দুই পাশে যাবে না? এটা এই গঠনটা কিন্তু ক্যামেরার মধ্যে ঘটতেছে না, এটা তো আমরা অলরেডি ইমেজ কিন্তু নিয়ে ফেলছি। এবার আমাদের কাজে আমরা যখন কম্পাইলেশন করি পিকচার গুলা, তখন কোনো পিকচার ধরো একটু বাড়াইতে হচ্ছে, কোনো পিকচারকে ছোট করতে হচ্ছে, এরকম তো করা লাগতে পারে। তখন ওই ক্যালকুলেশনে গিয়ে তখন আমরা ওই আগের এফটা ইউজ করতে পারি না, তখন এফটাকে মডিফাই করতে হয়। এবং মডিফাই কিভাবে করব? ওই যে ফটোগ্রাফের সাইজের উপর বেস করে এফটা মডিফাই হবে, তখন আমরা সেই এফটাকে রিপ্রেজেন্ট করব প্রিন্সিপাল ডিসটেন্স দিয়ে। এবং ওই প্রিন্সিপাল ডিসটেন্স পেনের ক্ষেত্রে যা হবে ঠিক একইভাবে ক্যামেরা প্লেটের ক্ষেত্রেও তাই হবে। বুঝা গেছে? কিন্তু এই কাজটা আমরা ক্যামেরার ভিতর করি না আর কি, অলরেডি ফটোগ্রাফ নেওয়া শেষ। যখন কম্পাইলেশনে যাব তখন যদি আমরা এনলার্জ বা রিডিউস করতে চাই, তখন ক্যালকুলেশন প্রসেসে এফটাকে আপডেট করতে হয়। কারণ ক্যামেরার এফকে চেঞ্জ করতে পারবো জোর করে? না স্যার। আচ্ছা, এটা বলেই শেষ করব আমি। প্রিন্সিপাল প্লেন is a plane which contains principal line and the optical axis. It is therefore perpendicular plane and তাহলে এটা কোনটা প্রিন্সিপাল প্লেন কোনটা বলতে পারবা? Principal plane is a plane which contains principal line and the optical axis. It is therefore perpendicular to the picture plane and the camera plane. ক্যামেরা অ্যাক্সিসের যে প্লেনটা ওইটা মনে হয়। এটাকে যদি আমি আচ্ছা প্রিন্সিপাল লাইনটা কি মনে আছে? আচ্ছা একটু ডায়াগ্রামে যাই। প্রিন্সিপাল লাইন মানে কোনটা এখানে? এটা না, এটাই তো প্রিন্সিপাল লাইন, তাই না? এই প্রিন্সিপাল লাইন এবং ক্যামেরা অ্যাক্সিস যে প্লেনে থাকবে সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন, অর্থাৎ সেই প্লেনটা এই যে পিকচার প্লেন এবং ক্যামেরা প্লেনের পারপেন্ডিকুলার আর কি। এখন কি বোঝা গেছে? এই যে প্লেনটা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। বুঝা গেছে? এখন প্রিন্ট হচ্ছে ফটোগ্রাফ, যেটা বলি ব্লু প্রিন্টিং বা ফটোগ্রাফ। ফিডুসিয়াল মার্ক is one of 2, 3 or 4 marks, অনেকগুলো মার্ক থাকতে পারে, located in contact with the photographic emulsion in a camera image plane to provide a reference line or reference or lines for the plane measurement of image. এটা মেইনলি কাজে লাগা হচ্ছে আমার এই ইমেজটাকে যদি আমরা এনলার্জ বা রিডিউস করতে চাই, তখন আমরা এই রেফারেন্স লাইন বা ফিডুসিয়াল অ্যাক্সিস বা মার্কগুলোর রেসপেক্টে আমরা ইমেজটাকে কি করি বা অবজেক্টটাকে এনলার্জ বা রিডিউস করতে পারি। আর ফিডুসিয়াল অ্যাক্সিস হচ্ছে কি, দুইটা অপোজিট ফিডুসিয়াল মার্ককে কানেক্ট করলে যে অ্যাক্সিস গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফিডুসিয়াল অ্যাক্সিস। দিস টু লাইনস আর রেফার্ড টু এস এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস অর দা ফিডুসিয়াল অ্যাক্সিস। তাহলে আমরা হরাইজন লাইন এবং প্রিন্সিপাল লাইনকে এক্স লাইন এবং ওয়াই লাইন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এবং দুইটা অ্যাক্সিস একটা আরেকটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করবে, তাই না? হরাইজন লাইন এবং প্রিন্সিপাল লাইন। জি স্যার, 90 ডিগ্রি। হ্যাঁ, ফিল্ম বেস বলতে নেগেটিভ বলি আর
তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা এরপর থেকে একটু জিওমেট্রিতে ঢুকবো আর কি, যে ফটোগ্রাফ থেকে কোন একটা অবজেক্টের আমরা ডিসটেন্স বলি বা হাইট বলি বা এলিভেশন বলি কিভাবে বের করতে পারবো সেই জিনিসগুলো দেখবো। এখন থেকে আমরা সবগুলা টপিকসে হচ্ছে তোমার জিওমেট্রি রিলেটেড, যেহেতু ফটোগ্রামেট্রি মিনস হচ্ছে কি ফটোগ্রাফ থেকে বিভিন্ন অবজেক্টের আমরা এই ডাইমেনশন গুলা বের করব। তো এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আজকে এতটুকুতেই থাক, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording